আসিতেছে আসিতেছে রাতুলস ম্যাথ একাডেমি দ্বারা পরিচালিত রাতুলস ম্যাথ একাডেমি দ্বারা পরিচালিত অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফার প্রথম পর্ব। সুপ্রিয় অনলাইন ও অফলাইন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে আলোচনা করব 2025-এ যারা অষ্টম শ্রেণীতে উঠবে তাদের গণিত বইয়ের একেবারে শূন্য থেকে একটা প্লেলিস্টে আমরা রাখতে পারি। বুঝতে পারছো? তো আমাদের ক্লাসগুলো সচরাচর প্রাইভেট গ্রুপে থাকে। এবার আমরা একটু ইউটিউবে দেওয়ার চেষ্টা করছি, তবে ইউটিউবে সকল ক্লাসগুলো না থাকলেও আমাদের প্রাইভেট গ্রুপে থাকবে। তবে চেষ্টা করব সকল ক্লাসগুলো যেন আমরা ইউটিউবে পাবলিশ করতে পারি। তো আমি আজকে আলোচনা করব হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফার 2.1 থেকে। তোমরা যারা অনলাইন অফলাইন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, যারা দেখছো ভিডিওটা, তারা একেবারে শূন্য থেকে নোট করবা। এটা হচ্ছে আমাদের ফাইনাস। শূন্য থেকে এমনভাবে নোট করবা যেন এই নোটগুলা কখনোই না হারায়, এবং এমনভাবে মুখস্থ করবা এই নোটসগুলা, রুলসগুলো মুখস্থ করবা যেন আজীবনেও না ভুলো। এবং এই রুলসগুলো পড়লেই আশা করি তোমাদের এখান থেকে ফুল মার্কস আনসার করতে পারবে এবং ভালো একটা ফাউন্ডেশন তৈরি হবে তোমাদের। বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা শুরু করি। আলোচনা করতে যাচ্ছি মুনাফা নিয়ে। মুনাফার থেকে আজকে আমরা শিখবো হচ্ছে লাভ ক্ষতি পার্টটা। লাভ ক্ষতি পার্টের কিছু কিছু বেসিক্স জিনিস যেটা একেবারে শূন্য থেকে আমি নিয়ে আসছি, এগুলো তোমরা নোট করবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা পরে খাতায় নোট করবে, ঠিক আছে? দেখো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা দেখো, তোমরা এমনভাবে নোট করবে বিষয়টা একেবারে সিরিয়ালি। এই ক্লাসটা হচ্ছে আমাদের পার্ট 1, বুঝতে পারছো? যতটুকু করাইতে পারি এটা পার্ট 1 হিসেবে আমরা রাখলাম। আর আমি এগুলা ভিডিও অফ করে লিখলাম, কারণ হচ্ছে যদি এগুলা ভিডিওতে লিখি তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তখন তোমাদের দেখতে একটা বোরিং ফিল হবে, যার জন্য এটা আমি আলাদাভাবে লিখলাম। বুঝতে পারছো? তোমরা নোট করবে, খুব সুন্দরভাবে নোট করবে। এইটুকু পড়লেই তোমাদের হবে। আমাদের এখান থেকে ভিডিওগুলো দেখে যদি তুমি নোট করো এবং এইটুকু পড়ো, হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি ভয়ও লাগবে না তোমাদের। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের পার্ট 1-এ আমরা আজকে শুরু করলাম মুনাফার অধ্যায়ের লাভ ক্ষতি পার্টটা। বুঝতে পারছো? এখানে আমরা কি কি শিখব? আমরা এখানে শিখব হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, লাভের হার, ক্ষতির হার। আমরা এই অংশটুকু এখন আলোচনা করতেছি। দেখো, সর্বপ্রথম আমি নিয়ে আসলাম ক্রয় মূল্য জিনিসটা কি। এটার সংজ্ঞা হচ্ছে আমি দিলাম কি, এটার অর্থ দেখো কি, যে কোস্ট প্রাইস। ক্রয় মূল্য মানে হচ্ছে কোস্ট প্রাইসটা, যেটাকে সংক্ষেপে আমি সিপি বললাম বা সিপি দ্বারা সংজ্ঞায়িত করলাম। সিপি যেটা কোস্ট প্রাইস, যেটার সংজ্ঞা দিয়েছি যে মূল্যে পণ্য ক্রয় করা হয়, যে মূল্যে পণ্য ক্রয় করা হয় তা হলো ক্রয় মূল্য। বুঝতে পারছো? তা হলো ক্রয় মূল্য। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা যারা স্ক্রিনশট নেও নাই, যাদের দরকার, যাদের প্রয়োজন, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি এইখানে যখন বোঝাবো তখন আমি এইখানে মার্কার দিয়ে যখন আঁকাবো তখন তোমাদের কাছে একটা এলোমেলো লাগবে, তো যখন পরে আর তোমরা সুন্দরভাবে নোট করতে পারবে না, তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারছো? এই জন্য তোমাদের যাদের প্রয়োজন তোমরা অবশ্যই নোট করে নাও। আর যদি আমাদের অফলাইন ব্যাচের কেউ দেখে থাকো ভিডিওটা, তাহলে তুমি তো নোট অবশ্যই করবা। বুঝতে পারছো? এবং কমেন্ট করে তুমি তোমার নাম এবং ক্লাসটা কেমন লাগছে তুমি জানায় যাবো অবশ্যই। বুঝতে পারছো? আর অফলাইনে তো তোমাদের ক্লাসগুলো আবার হবেই। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় মূল্য জিনিসটা হচ্ছে কোস্ট প্রাইস, যেটাকে আমরা সিপি দ্বারা সংজ্ঞায়িত করছি। যে মূল্যে পণ্য ক্রয় করা হয়, পণ্য বলতে গেলে যে কোনো জিনিস হইতে পারে, হ্যাঁ, তেল, চাল, ডাল, চিনি, গম, যা কিছু, যে কোনো কিছু হইতে পারে। মানে ক্রয় করা, যে কিনছো জিনিসটা, বাংলা ভাষায় বুঝো, যে কিনছো, কিনে আনছো, যে কোনো একটা জিনিস কিনছো। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, যে টাকা দিয়ে কিনছো এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, যে জিনিসটা তুমি কিনে আনছো। বুঝতে পারছো? তারপর আমরা আলোচনা করব হচ্ছে বিক্রয় মূল্য। তারপর হচ্ছে বিক্রয় মূল্য, ধরো যদি তোমার একান্ত ইচ্ছা থাকে যে একটা ব্যবসা করবা, অথবা ধরো তোমার ব্যবসার খাতিরেই যদি বলো যে একটা জিনিস তুমি কিনে আনলা, এটা পরে তুমি বিক্রি করবা, যে জিনিসটা হচ্ছে সেলিং প্রাইস। সেলর তো কি জানি আমরা, বিক্রি করা, যে সেলিং প্রাইস, যেটা হচ্ছে এসপি দ্বারা সংজ্ঞায়িত করলাম। এসপি মানে সেলিং প্রাইস, যেটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটা হচ্ছে
বিক্রয় মূল্য, বুঝতে পারছো? বিক্রয় মূল্যের সংজ্ঞা হিসাবে দিয়েছি আমি যে মূল্যে পণ্য বিক্রয় করা হয়, যে মূল্যে পণ্য বিক্রয় করা হয় তা হলো বিক্রয় মূল্য, তা হলো বিক্রয় মূল্য। যেটা আমি বেচা দিলাম, বুঝতে পারছো? যে জিনিসটা বেচা দিছি, কিনে আনলাম পরে আবার বেচা দিছি, এই জিনিসটা হচ্ছে বিক্রয় মূল্য। আর কিনে আনলাম এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আশা করছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আর এইগুলা এতটাও কঠিন জিনিসটা যে তোমরা বুঝবা না, এগুলো খুবই সহজ জিনিস। তারপরে আমি একেবারে শূন্য থেকে আলোচনা করতেছি যেন তোমাদের কোনো ঘাটতি না থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো আমরা পড়বো হচ্ছে লাভ জিনিসটা কি। লাভ, আসলে আমরা সবাই তো লাভের পিছনেই ছুটি, আমরা লাভ খুঁজি দুনিয়াতে, লস ক্ষতিতে কেউ আমরা যাইতে চাই না। কিন্তু আসলে কোন জিনিস লাভ কোনটা ক্ষতি এটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো? দেখো সংজ্ঞাটা আগে আমি দেখি। সংজ্ঞা হিসাবে আমি কি দিয়েছি? সংজ্ঞা হিসাবে দিয়েছি দেখো, কোনো দ্রব্যের, ধরো কোনো একটা জিনিস তুমি বিক্রয় মূল্য থেকে, মানে যে জিনিসটা বিক্রয় করবা কিন্তু তার আগে তো কিনতে হবে, যদিও সংজ্ঞাটা এইভাবে সাজাইছি যে বিক্রয় মূল্য, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি। মানে ক্রয় মূল্য হচ্ছে ধরো একটা জিনিস তুমি কিনলা 5 টাকা, এটা কিনছো তুমি 5 টাকা দিয়ে, কিন্তু দেখো ক্রয় মূল্য থেকে বেশি হতে হবে। যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য 5 টাকা ধরলাম, আনুমানিক ধরলাম, তার মানে বিক্রয় মূল্যটা একটু বেশি ধরি। কত ধরবা? হয় 6 হয় 7, যে কোনো কিছু একটা আমরা ধরবো, বুঝতে পারছো? মানে 5-এর চাইতে বেশি বললাম আমি, যে ক্রয় মূল্য থেকে বেশি হলে সেটা আমরা কি ধরতে পারি যে ওই দ্রব্যটিতে আমাদের লাভ হয়েছে। ধরো একটা জিনিস 5 টাকা দিয়ে কিনলাম, সেটা যদি আমি 6 টাকা অথবা 7 টাকা বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ হয়েছে। 5 টাকা দিয়ে কিনলে 6 টাকা দিয়ে যদি বিক্রি করি তাহলে আমাদের 1 টাকা লাভ হয়েছে। যদি 60 টাকা বিক্রি করি 2 টাকা লাভ হয়েছে। যদি আমরা 10 টাকা বিক্রি করি তখন আরও 5 টাকা লাভ হয়েছে। যদি 20 টাকা বিক্রি করি তাহলে আমাদের 15 টাকা লাভ হয়েছে। কিভাবে লাভ হয়েছে, কিভাবে আমরা বের করব, সব কিছু আমরা দেখাবো। তো দেখার জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবা, বুঝতে পারছো? আর যারা অফলাইনের আছো তারা তো সম্পূর্ণ স্কিপ না করে দেখবা, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, নোট করবা এবং সেই নোটগুলো আমাদের ক্লাসে দেখাবা, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, আর যারা অফলাইনের, যারা তোমরা ভিডিও দেখছো না, যাদের কাছে ফোন নাই, তাদের তোমাদের ক্লাসেই পাওয়া, বুঝছো? তোমরা এটা নিয়ে হেজিটেশনে ভুগবা না। আর যারা অনলাইনে দেখছো, অনলাইনে থাকো, তারা অবশ্যই নোট করে রাখবা, তাদের নোটটা আমাকে ক্লাসে দেখাবা, বুঝছো? আচ্ছা, তখন দেখো তারপর হচ্ছে আমরা কি ক্ষতি পড়ব। ক্ষতি, ক্ষতি মানে কি? লস হয়েছে যে জিনিসটা, আমরা যে একটা জিনিস কিনে আনলাম 5 টাকা দিয়ে কিনলাম, যদি সেটা 4 টাকা বিক্রয় করতে হয় তখন আমাদের কি হয়েছে? লস হয়েছে। আসো আমরা সংজ্ঞা দেখি। সংজ্ঞায় কি দিয়েছি? কোনো দ্রব্য, কোনো একটা জিনিস বিক্রয় মূল্য, মানে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য, কোনো জিনিসের বিক্রয় মূল্য, মানে যে জিনিসটা মানে বিক্রি করলাম যে দামে, সেটা হচ্ছে দেখো এখানে কমা দিয়েছি, মানে থামতে হবে যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম, ওই দ্রব্যটিতে কি হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে। মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম, মানে যে জিনিসটা টাকা দিয়ে কিনলাম, ধরো 5 টাকা দিয়ে কিনলাম, 5 টাকা দিয়ে কিনলাম মানে ক্রয় মূল্য, সেটা থেকে কম বলছি। কম মানে কত? বিক্রয় মূল্য হইতে পারে 4 টাকা, হইতে পারে 3 টাকা, হইতে পারে 2 টাকা, হইতে পারে 1 টাকা, মানে কত টাকা বিক্রয় করছি আমরা। যদি 5-এর চাইতে কম হয় তাহলে আমাদের ক্ষতি হয়েছে, এবং 4 টাকা বিক্রি করলে আমাদের 1 টাকা ক্ষতি হয়েছে, 3 টাকা বিক্রি করলে আমাদের 2 টাকা ক্ষতি হয়েছে, 2 টাকা বিক্রি করলে আমাদের 3 টাকা ক্ষতি হয়েছে, যদি 1 টাকা বিক্রি করি তাহলে আমাদের 4 টাকা ক্ষতি, মানে লস হয়েছে। এগুলা কিভাবে হয়েছে সেটা অবশ্যই আমরা অঙ্ক করে বের করব, এবং অঙ্কের প্রসেসটা আমরা অবশ্যই দেখাবো। তোমরা শুধু শেষ পর্যন্ত দেখবা, এবং যে কয়েকটা পর্ব হয় সবগুলা পর্ব তোমরা দেখবা, হইতে পারে একটা ক্লাসে শেষ নাও করতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, দেখো তারপর হচ্ছে আমাদের লাভের হার। আমাদের যদি লাভ হয়, লাভের হারটা আমরা কিভাবে বের করব? হার জিনিসটা কি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। হার মানে ষাঁড় গরু না, বুঝতে পারছো? একটা আছে না যে ষাঁড় গরু, এটা গ্রামাঞ্চলে কিন্তু হারও বলে অনেক সময়, এই হার না। আবার কেউ এটাকে গলার হার ভাইবো না, বুঝছো মেয়েরা? এটাকে গলার হার ভাইবো না কেউ, বুঝছো? তোমরা গলার হার পাবা, সময় হোক, চিন্তা করো না। আচ্ছা, দেখো যে লাভের হার, একটি দ্রব্য, কোনো একটা দ্রব্য মানে কোনো একটা জিনিস বিক্রি করে, ধরো বেচা দিলাম, বিক্রি করে লাভ হলে, কোনো একটা জিনিস যদি আমি বেচা লাভ করতে পারি
বিক্রি করার পর যদি সেটা লাভ হয় তখন সেটা ক্রয় মূল্যের উপর, তখন কত টাকা দিয়ে কিনছিলাম সেইটার উপর শতকরা, মানে হচ্ছে তোমার এই যে 100, এই শতকরা, সেটার উপর শতকরা কত লাভ হয়েছে, শতকরা জিনিসটা, এই হার জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের এই অঙ্কগুলোতে আমাদের শতকরা জিনিসটার খুবই ব্যবহার হয়, তোমরা আস্তে আস্তে দেখতে পারবা। শতকরা কত টাকা লাভ হয়েছে তার হিসাবকে আমাদের লাভের হার বলে, মানে যে যে টাকা দিয়ে আমরা কিনছি, বেচলাম, তো ধরো একটা জিনিস বিক্রি করলাম, বিক্রি করে যদি লাভ হয়, বিক্রি করে যদি লাভ হয় তখন লাভের হার হবে। আর দেখো তার পাশাপাশি দুইটা একসাথে পড়ি, দেখো তারপর হচ্ছে আমাদের ক্ষতির হার, আমাদের ক্ষতির হার। একটি দ্রব্য, মানে লাভের হার ক্ষতির হার মানে এইগুলা পিটাপিটি, হ্যাঁ, কিন্তু একটা আরেকটার বিপরীত, বুঝতে পারছো? একটি দ্রব্য বিক্রি করে মানে বেচা দিলে যদি ক্ষতি হয়, আর একটা হয়েছে যদি লাভ হয়, বুঝছো? যদি ক্ষতি হয় যদি লাভ হয় তখন ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হয়েছে তার হিসাবকেই ক্ষতির হার বলে, বুঝতে পারছো? আচ্ছা, যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্যের উপর যে এই শতকরা কত টাকা লাভ হয়েছে তার হিসাবকে লাভের হার বলে। আর যদি ক্ষতি হয়, ক্ষতি মানে লস হয়েছে, ধরো 10 টাকার একটা জিনিস তুমি 9 টাকা বিক্রি করছো অথবা 8 টাকা বিক্রি করছো, সেটা হবে কি ক্ষতির হার। আর 10 টাকার একটা জিনিস তুমি যদি 11 টাকা বিক্রি করো, 12 টাকা বিক্রি করো, সেটা হবে অবশ্যই লাভের হার। কিন্তু সেটা আমরা শতকরাই নিব। আমাদের এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলাই, মানে সকল অঙ্কগুলাই আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। এই শতকরায় প্রকাশটা আমাদের শিখতে হবে, বুঝতে পারছো? একেবারে টোটাল সম্পূর্ণ শিখবা, কোথাও স্কিপ করবা না। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা ফাউন্ডেশনগুলো এমনভাবে গড়ে উঠাবা যেন তোমরা আজীবনেও না বলো, এবং গণিতের যেন এমন একটা বেসিক্স হয় তোমরা যেন তোমরা হাইটে গেলেও গণিত বানাইতে পারো, বুঝছো? এবং গণিতের ব্যবহারগুলো সব তোমরা বলতে পারবা, বুঝতে পারছো? কোথায় গণিতের ব্যবহার কিভাবে হয় সব কিছু তোমরা বলতে পারবা, বুঝছো? আচ্ছা, তাহলে কি বললাম যে ক্ষতির হারটা, যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা যে হারটা, ক্রয় মূল্যের উপর শতকরা, লাভ হইলে ক্রয় মূল্যের উপর, মানে আমাদের মোট কথা হচ্ছে লাভ ক্ষতি আমরা কোথায় নির্ধারণ করব? আমরা লাভ ক্ষতি নির্ধারণ করবো হচ্ছে ক্রয় মূল্যের উপর, কত টাকা দিয়ে কিনছি সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা জিনিস বিক্রি করব, বুঝছো? ধর একটা জিনিস যদি 10 টাকা বিক্রি করি, এখানে লাভ লস হিসাব হবে তখনই যখন আমরা ক্রয় মূল্যটা আগে নির্ধারণ করবো। মানে মোট কথা হচ্ছে আমাদের ক্রয় মূল্য জিনিসটা তো আগে একটা জিনিস কিনতে হবে, কেনার পরে তো আমরা বিক্রি করব। তো কেনার সময় আমরা দেখব এই জিনিসটা কত টাকা দিয়ে কিনলাম এবং পরে কত টাকা দিয়ে আমরা বিক্রি করলাম, বুঝছো? বুঝছো বিষয়গুলো, বুঝছো? যদি না বুঝো, যদি কেউ না বুঝো তাহলে এইটুকু আবার পিছন থেকে দেখে আসো, এইটুকু আবার পিছন থেকে দেখে আসো। আর যদি তোমাদের কেউ নোট না করে থাকো, আবারও নোট করে পরবর্তী পার্টটাতে যাবা। যদি নোট না করো, এগুলা তোমরা মুখে যতই বলো মুখস্থ রাখতে পারবা না। আর এই যে সংজ্ঞাগুলো আমি দিলাম এগুলা খুবই শর্টকাট দিলাম, বুঝতে পারছো? এর চাইতে শর্ট যদি কেউ করবার চাও তাহলে তোমরা পড়াশোনা বাদ দাও, এর চাইতে শর্ট কেউ করতে পারবে না। অনেক গাঁঠানোর পরে এইভাবে শর্ট বানায়া দিয়েছি, বুঝতে পারছো? এর চাইতে ছোট সংজ্ঞা আর মনে হয় না কোথাও পাবা, বুঝছো? বুঝছো? কিন্তু এইটুকু লিখলে তোমরা যে খুব বড় হয়েছে না তা বিদায় যে এটা ভাইবো না আবার যে তোমরা নাম্বার পাবা না। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সংজ্ঞা হয়েছে এবং তোমরা নিজেরা যাচাই করে দেখবা। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার, তারপরেও ভুল ত্রুটি যদি কখনো হয় সেটা চেষ্টা করবো সংশোধন করার, বুঝতে পারছো তোমরা সবাই? এটা হচ্ছে আমাদের পরবর্তী পার্টটা, বুঝতে পারছো? আমাদের বোর্ডে যতটুকু জায়গায় আঠে আমরা ততটুকু লিখে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সবার আগে আবারও একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা নোট করার জন্য, আমি পরে বোঝাচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পারছো? আচ্ছা, যারা এখন পর্যন্ত স্ক্রিনশট নিতে পারেনি তারা একটু ভিডিওটা পিছন থেকে আবার স্ক্রিনশট নিবা। আমি কালার পেন দিয়ে দাগিয়ে পড়াবো, তো যার জন্য পরবর্তীতে নোট করলে কিছুই বুঝবে না। আচ্ছা দেখো, সবাই দেখো, আমরা এখন পড়বো হচ্ছে ধার্য মূল্য। এখন পড়বো হচ্ছে আমরা ধার্য মূল্য। ধার্য মূল্যের সংজ্ঞা হিসাবে আমরা দিয়েছি কোনো দ্রব্য মানে কোনো জিনিস যে দামে, যে একটা দাম নির্ধারণ করা হয়, মানে যে দামে বিক্রয় করবে, যে দামে বিক্রয় করবে বলে মানে একটা দাম নির্ধারণ করা হয়। যে ধরো একটা জিনিস 5 টাকা দিয়ে কিনছে, এটা সে কত টাকা 8 টাকা বিক্রি করবে, এটা তো ধরো মানে যে দাম দিছে কিনছে সে বলে দিছে, মানে বাকি দোকানে ধরো আর অন্য লোক আছে অথবা যে কোনো কিছু বা থাকুক বা না থাকুক, এটা 8 টাকা দিয়ে বিক্রি করবে। এটা কি করবো, দ্রব্যের উপর, দ্রব্যের মানে এই পণ্য এটার উপরে লিখে রাখা অথবা লিখুক বা না লিখুক মানে নির্ধারণ করা যে এত টাকা বিক্রি করবে।
এত টাকা বিক্রি করবে, এটা হচ্ছে ধার্য মূল্য। মানে ধরো একটা জিনিস কিনছে, কেনার পরে সে কত টাকা বিক্রি করবে, কত টাকা লাভ করবে, লাভ করলে তার পোষাবে, তার ধরো ব্যবসার ক্ষেত্রে যদি হয় তাহলে তার ঘর ভাড়া গাড়ি ভাড়া সব কিছু মিলা যদি তার কত টাকা বিক্রি করলে তার পোষাবে, সেটা সব কিছু হিসাব করে সে 5 টাকার জিনিসটা কত টাকা বিক্রি করলে তার লাভ হবে, এটা নির্ধারণ করা হচ্ছে ধার্য মূল্য। অথবা সংজ্ঞাতে যেভাবে দেওয়া আছে যে কোনো দ্রব্য যে দামে বিক্রয় করা হবে বলি দ্রব্যের উপরে লিখে রাখা হয় তাকে ওই দ্রব্যটির ধার্য মূল্য বলে, তাকে ওই দ্রব্যটির ধার্য মূল্য বলে। এটা সংজ্ঞা তোমরা দিতে পারো, খুব সুন্দর একটা সংজ্ঞা, এটা তোমরা দিতে পারো। এটা দিলে আসলে তোমরা মানে নাম্বার কম পাবে না। আসলে এই সংজ্ঞাগুলো তো আসবে না, তোমাদের নাম্বার পাওয়া না পাওয়া পরের কথা, সংজ্ঞাগুলো আসবে না। আমি আমার মতো করে নিজের ভাষায় সংজ্ঞাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম যেন তোমরা সম্পূর্ণ একেবারে নিখুঁতভাবে তোমরা বুঝো, তোমাদের ভিতরে অনুধাবন করার ক্ষমতা রাখো। ভিতরে যদি নিতে পারো তাহলেই তোমাদের এনাফ, আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছো? তোমরা এমনভাবে ক্লাসটা করো, এমনভাবে এমন সময় নিয়ে দেখো যেন তোমরা এই ক্লাসটা একবার করলেই হয়, যদিও আরও পরবর্তীতে করবা, এবং যে ক্লাসগুলো যেন আমৃত্যু মনে থাকে তোমাদের। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাইলে আমরা একটা জিনিস যে টাকা দিয়ে কিনলাম এটার উপর সব কিছু হিসাব করে কত টাকা বিক্রি করবো এটা নির্ধারণ করাটাই হচ্ছে, এটার দামটা নির্ধারণ করাটাই হচ্ছে ধার্য মূল্য। দেখো না, অনেক সময় যে পণ্যের গায়ে লেখা থাকে, ধরো একটা জামা কিনবার গেলে, ধরো একটা পাঞ্জাবি কিনবার গেলে লেখা থাকে অনেক সময় যে এটা এত টাকা, কিন্তু দেখা যাইতেছে দাম কম রাখে অথবা বেশি রাখে। আসলে দোকানদাররা একুরেট হিসাবটা লেখে না, নির্দিষ্ট দোকানের এক একটা দাগ থাকে যে ধরো 5 টাকা দিয়ে কিনলো, হ্যাঁ, এটা 8 টাকা বিক্রি করবে, কিন্তু দেখা যাচ্ছে যদি 8 লিখে দেয় তাহলে তো মানে ধরো সবাই বুঝে ফেলবে, সবাই জানবে কত টাকা দিয়ে কিনছে। তারা এক একটা সংকেত এক একজন ইউজ করে, যেমন আমি তোমাকে 2-1টা সংকেত বোঝাই। তাহলে এরকম হচ্ছে, যদি 8 টাকা বিক্রি করবে বলে ধার্য করা হয় তাহলে হইতে পারে কোনো দোকানদার করবে কি, তারা 8 লিখবে কিন্তু তার আগে একটা কোড বসাবে যে 108, অথবা সবার একটা 10, সেটা হচ্ছে তাদের কোড বসাবে। যদি 20 টাকা বিক্রি করবে বলে নির্ধারণ করে তাহলে তারা আগে একটা 10 বসায় দেবে, মানে 1020। তাহলে আমাদের কাছে দাম মনে হবে এটা 1020 টাকা, কিন্তু তারা জানতে সেটা হচ্ছে 20 টাকা বিক্রি করবে। বুঝতে পারছো? অথবা ধরো একটা জিনিসের দাম হচ্ছে কত, 500 টাকা, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে এই দোকান এখানে এটার দাগ হবে কত, 10,500 টাকা, 10,500 টাকা। তো আমরা আমাদের কাছে মনে হচ্ছে 10,500 টাকা, কিন্তু তারাদের কাছে মূলত তারা জানতেছে এটার দাম হচ্ছে 500 টাকা। কিন্তু আবার এরকম কাজ কেউ করো না, দেখো যদি কখনো দাম থাকে 10,500 এইটা, তো দোকানদার তোমাকে বললো 500 টাকা, তুমি আবার এটা বলো না, দোকানদার মনে হয় জানে না, দোকানদার মনে হয় দেখে নাই যে 10,500 টাকার জিনিস আমার 500 টাকা দিয়ে দিছি। এই কাজ তোমরা কেউ করো না, তাহলে একটা ভীষণ মারা খাবা। বুঝতে পারছো? কারণ এটা হচ্ছে দাগ নাম্বার, মূল্য কখনোই তারা ওইভাবে লিখে না, ওইটা সবসময় হাইট থাকে, সব সময় এই মূল্যটা হাইট থাকে। বুঝতে পারছো? এটা তোমরা এখনই বুঝবা না, আস্তে আস্তে যদি যাও বড় হও আস্তে আস্তে বুঝবা, 8ম শ্রেণীতে পড়ো মাত্র। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো, তোমরা এই কাজগুলো করবা। আচ্ছা, পরবর্তীতে দেখো কি আছে আমাদের, পরবর্তীতে বিষয়টা হচ্ছে ছাড়। দেখুন অনেক সময় দেয় বিজয় দিবস উপলক্ষে বিশাল ডিসকাউন্ট, বাটা শোরুমে চলছে এক বিশাল অফার, এক বিশাল ডিসকাউন্ট, অথবা নতুন বছর উপলক্ষে চলছে, এই যে তোমাদের আসতেছে নতুন মাস, হ্যাঁ, নতুন বছর, তো নতুন বছর উপলক্ষে চলছে বিশাল ডিসকাউন্ট, বিশাল ছাড়, হ্যাঁ, অথবা যে কি হতে পারে যে বিজয়ের মাস উপলক্ষে বিশাল ছাড়, এটা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে এটা। তো ছাড়ের স্পেসিফিক সংজ্ঞা হিসেবে আমরা কি দিয়েছি দেখো, ছাড়ের মানে ডিসকাউন্টের আমরা একটা সংজ্ঞা দিয়েছি কি দেখো, ডিসকাউন্টের সংজ্ঞা দিয়েছি হচ্ছে ক্রেতাদের, ক্রেতা বুঝো, ক্রেতা কি বলো, ক্রেতাদের আকর্ষণ করার জন্যে বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে যদি দ্রব্য বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় তাকে ওই দ্রব্যটির কি বলে, ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট মানে ছাড় বলে। বুঝতে পারছো? ছাড় বলে। আচ্ছা, ক্রেতাদের আকর্ষণ মানে কি, যারা কিনবে, যারা হচ্ছে দর্শক বলতে পারো, যে একটা জিনিস যে কিনতে যাবে সে হচ্ছে ক্রেতা, ক্রেতাদের আকর্ষণ, বা কাস্টমার যেটাকে বলে আমরা, যে কাস্টমারদের আকর্ষণ করার জন্যে বিক্রেতা মানে দোকানদার যিনি বিক্রি করবেন, বিক্রেতা যে জিনিসটা ধার্য করা হয় যে এত টাকা বিক্রি করবে, এই ধার্য মূল্যের চাইতে কম যদি ধরো
এরকম রাখলো যে তারা 10 টাকা বিক্রি করবে, এখান থেকে কম যদি বিক্রি করে, ধরো 1 টাকা কম বিক্রি করলো, 9 টাকা বিক্রি করলো, এই জিনিসটা হচ্ছে কি তোমাদের ডিসকাউন্ট, যে কম মূল্যে বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে যে পরিমাণ মূল্য কম, মানে যে পরিমাণ মূল্য, যদি 10 টাকার জিনিস 9 টাকা বিক্রি করে, তাহলে আমাদের 1 টাকা কম বিক্রি করছে, তাহলে আমাদের 1 টাকা কম বিক্রি করছে। যে পরিমাণ মূল্য কম বিক্রি করে থাকেন অথবা যে পরিমাণ মূল্য কম নেওয়া হয়, যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় তাকে ওই দ্রব্যটার যে জিনিসটা কিনবা সেই পণ্যটারই ধার্য মূল্যের উপর ছাড় বলে। ধার্য মূল্যের অবশ্যই ছাড়টা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্য কত এটার উপর ডিপেন্ড করবে। আমরা বিক্রয় মূল্যের উপর নির্ভর করে কখনোই ছাড় দিতে পারি না, এটা একটা সম্পূর্ণ অবাস্তব কাহিনী, সম্পূর্ণ অবাস্তব। আমাদের মোট কথা হচ্ছে আমাদের ওই ব্যবসায়িক স্বার্থে অথবা হিসাব নিকাশের স্বার্থে ডিসকাউন্টের হিসাব আলাদা হচ্ছে যে কত টাকা দিয়ে জিনিসটা কিনলাম, মানে হচ্ছে ক্রয় মূল্যের উপর নির্ভর করে আমরা সম্পূর্ণ কাজগুলো করব, বুঝতে পারছো? এবং দোকানদাররা তাই করে। কিন্তু আবার এই কাজ করো না, ডিসকাউন্টটা আসলে যেভাবে বোঝাইছি আসলে বাস্তবে ততটা না। ডিসকাউন্টের হিসাবটা হচ্ছে 10 টাকার জিনিস, দোকানদার যেটা করে 10 টাকার জিনিস, এটার মূল্য বাড়াবে হচ্ছে 20 টাকা। যদি 20 টাকা বাড়ায়, আমি আবার কোনো দোকানদারের নষ্ট করতেছি না, মার্কেট নষ্ট করতেছি না, আসলে এটা বোঝাইতেছি, বলতেছি, কারণ এটা শিকার আমি হয়েছি এরকম, যে মূল্য বাড়ানো হয় 20 টাকা, মানে অর্ধেক মূল্য বাড়ায় দিছে, সেখান থেকে তারা মানে ধরো ছাড় দিল কি যে 5 টাকা ছাড় দিছে, তার মানে অ্যাটলিস্ট তাদের বিক্রি হইতেছে 15 টাকা, তার মানে আরও 5 টাকা লাভ হইতেছে। কিন্তু আমরা বোকারা, আমরা কাস্টমাররা করি কি, এই 5 টাকা লাভ দিয়ে এটা নিয়ে লাফালাফি করি যে আমরা আসলেই লাভের হারে আসি, আসলে কিন্তু তা না। বুঝতে পারছো সবাই? তোমাদেরকে আমি পড়াশোনার পাশাপাশি একটু সাংসারিক জ্ঞানও দিলাম, এগুলো সংসারের ক্ষেত্রে কাজে লাগবে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা দেখো, পরে হচ্ছে আমাদের ছাড়ের হার, ডিসকাউন্টের যে হারটা আছে এটা আমরা দেখব। আচ্ছা, যদি কখনো হার বলে, এই যে হার, গলার হার, সব সময় আমরা স্বর্ণের হার নিয়ে আসবো নাকি? গলার হারটা কি স্বর্ণের না রূপার, কোনটা বলো? যদি কখনো হার বলে আমরা সেই ক্ষেত্রে সর্বদাই শতকরা হিসাব করব। যদি কখনো হার বলে আমরা সেই ক্ষেত্রে সর্বদাই কি করব? শতকরা আনবো। যেমন দেখো সংজ্ঞায় কি দিয়েছি, একটি দ্রব্য, কোনো একটি জিনিস অথবা কোনো একটি পণ্য বিক্রি করার সময়, মানে বেচার সময়, বুঝতে পারছো? এর সাইতে ভাঙ্গে তোদেরকে কেউ বোঝাবো না, বুঝছস? যদি এর সাইতে ভাঙ্গে বুঝতে চাস তাহলে পড়াশোনা ছাইড়ে দে। বুঝতে পারছস কি কইছি? আচ্ছা, একটি দ্রব্য বিক্রি করার সময়, মানে বেচার সময় ধার্য মূল্য, মানে যে জিনিসটা বিক্রি করবে তাই সে লাভ হিসাবে হবে, হ্যাঁ, যে কিনা বেচা সব কিছু হিসাব নিকাশ করার পরে যে জিনিসটা বিক্রি করলে লাভ হবে বলে নির্ধারণ করছে বা লিখে ফেলছে গায়ে যে এত টাকা বিক্রি করবে, মানে ধার্য মূল্য, সেটার উপর শতকরা, এই যে বললাম হার যেখানে আছে, গলার হার বলো, হ্যাঁ গলার মানে স্বর্ণের হার বলো, রূপার হার বলো, যাই বলো, অথবা ষাঁড় গরু বলো, যাই বলো, শতকরা আনতে হবে। বুঝতে পারছো? কিন্তু আবার গলার রূপার ষাঁড় গরু আনো না কেউ। আচ্ছা, যে শতকরা যত হারে ছাড় দেওয়া হয় তার হিসাবকে আমরা কি বলি? ধার্য মূল্যের উপর ছাড়ের হার বলি। ধার্য মূল্যের উপর ছাড়ের হার বলি। বুঝতে পারছো? আমাদের মূল জিনিস হচ্ছে হার থাকলে আমরা শতকরার জিনিসটা আনতে হবে। বুঝতে পারছো? তোমরা অফলাইন বলো অনলাইন বলো, যদি কেউ ভিডিওটা দেখো, যদি এখান থেকে কোনো কিছু নিতে চাও, হ্যাঁ, আমি খুব বেশি একটা জানি এমন না, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিছু জানি না, তবে চেষ্টা করছি একটু গণিত শেখানোর, এইটুকুই। বুঝতে পারছো? তো তোমরা সবাই নোট করবা, আর অফলাইন ব্যাচের যদি কেউ নোট না করিস তাহলে খবর আছে। বুঝতে পারছস? পড়ার মতোই পড়তে হবে, নয়তো ভাগতে পারি, সেটা আমি সবসময় বলি। আমি কখনো স্টুডেন্ট ধরে রাখার কথা চিন্তাও করি না, যারা থাকবা তারা শিখবা, এইটুকুই। বুঝতে পারছো? আর ক্লাসগুলো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবা। বুঝতে পারছো সবাই? তারপরের টপিক হচ্ছে আমাদের বিনিয়োগ। বুঝতে পারছো? আমাদের বিনিয়োগ। আচ্ছা, তোমরা যারা নোট করবা তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও। বিনিয়োগ জিনিসটা দেখো কি, ঠিক আছে? দেখো, বিনিয়োগ হচ্ছে আমাদের দোকান ভাড়া। যেহেতু ব্যবসায়িক ক্ষেত্রে হিসাব করছি, আমরা সেই ক্ষেত্রেই বোঝাচ্ছি। দোকান ভাড়া, পরিবহন খরচ, মানে গাড়ি খরচ জিনিসটা আর কি, যেটা যে গাড়ি ভাড়া এটা, হ্যাঁ, বা যাতায়াত খরচ যেটাকে বলে আমরা, যাতায়াত খরচ এটা, হ্যাঁ, যে পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক আরও খরচ আছে না, ধরো আনতে গেলে, ধরো কোথাও যে গাড়ি ভাড়াকে বকশিস দিল,
অথবা কি যে ধরো মালগুলো নামাইলো, যে পণ্যগুলো নামাইলো, নামানোর ক্ষেত্রে কিছু লেবার খরচ আছে বা আরও আদার্স খরচ আছে না, আনুষঙ্গিক সব খরচ, আনুষঙ্গিক সকল খরচ এবং পণ্যের ক্রয় মূল্যের দামের সাথে যোগ করতে হবে, যে টাকা দিয়ে কিনছে সবগুলো দামের সাথে যোগ করতে হবে। তখন যোগ করার পরে প্রকৃত খরচ কত সেটা আমাদের বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে যে মূল্যটা বেরোবে সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ। ধরো একটা জিনিস তুমি 100 টাকা দিয়ে কিনে আনছো, তার মানে তোমার 110 টাকা বিক্রি করলে ভালো, 10 টাকা লাভ হইতেছে। কিন্তু কিনে আনতে, এই জিনিসটা কিনে আনতে তোমার যে ভাড়া গেছে 120 টাকা, তাহলে তোমার এটা কি যোগ করতে হবে না? তার মানে দেখো, তোমার যদি এটা না ধরো, শুধু 100 টাকা দিয়ে কিনে 110 টাকা বিক্রি করলে এদিক দিয়ে 10 টাকা লাভ হয়েছে, কিন্তু এদিকে 120 টাকা লস হয়ে গেছে তোমার। বুঝতে পারছো? তখন তোমার কি, যে একটা বাংলা কথা আছে না, যে আমও যাবো সালাও যাবো, তখন ব্যবসা করে কি জানো, বউ পোলা পানি পালবার পাইবা না। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো জিনিসটা হচ্ছে বিনিয়োগে লাভ ক্ষতি নির্ধারণের ক্রয় মূল্য হিসাব ধরা হয়। মানে এই বিনিয়োগটার মধ্যে লাভ ক্ষতি নির্ধারণ করলে ক্রয় মূল্যটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ক্রয় মূল্যের উপর ভিত্তি করে আমাদের বিক্রয় মূল্য নির্ধারণ করবে। আমরা সব A to Z যদি টোটাল হিসাব করি, যদি সেটা ধরো 1000 টাকা হয়েছে, তার মানে আমরা যদি 1001 টাকাও বিক্রি করি তাও 1 টাকা লাভ। বুঝতে পারছো? মানে তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা নোট করবা, ঠিক আছে? ঠিক আছে, যারা স্ক্রিনশট নেও নয় তারা একটু পিছন থেকে আবার স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা পিছন থেকে নোট করে নেবা। বুঝতে পারছো? আর এখানে আমরা একটু শর্ট সময় করি, কারণ এগুলো বারবার বুঝাইতে হয় না, কারণ তোমরা চাইলে এগুলো পিছন থেকে বারবার দেখতে পারবা। বুঝতে পারছো? অফলাইনে হলে তো আমরা বারবার বুঝাইতাম, অনলাইনে তো তোমরা বারবার দেখতে পারবা। আচ্ছা দেখো, আমরা বেসিক্সটা শেষ করে ফেলি। দেখো, তারপর হচ্ছে আমাদের পাঠ হচ্ছে মুনাফা জিনিসটা কি। আমাদের মুনাফা জিনিসটা কি দেখো, ব্যাংকে, কোনো একটা ব্যাংকে যদি টাকা জমা রাখা হয়, বা টাকা জমা রাখলে কোনো প্রতিষ্ঠান, হয় ব্যাংকে টাকা জমা রাখলে, অথবা কোনো প্রতিষ্ঠানকে অথবা কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে অথবা কোনো ব্যক্তিকে যদি ধার দেও, ধার হিসাবে টাকা দাও, কর্জ নেয় না তোমার বন্ধুরা বান্ধবীরা, অথবা কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে ধার দেওয়া হয় অথবা কর্জ দেওয়া হয়, বা ব্যবসায় খাটানো হয়, যদি ব্যবসা করো, ব্যবসায় খাটানো হয়, তার পরিমাণ এবং সময়ের উপর তার যে পরিমাণ, মানে কি পরিমাণ টাকা দিছ এবং বা কি পরিমাণ টাকা ব্যবসায় খাটাইছ এবং কতদিন সময় অথবা কত বছর অথবা কত সময়, সেই সময়ের উপর নির্ভর করে ব্যাংক বা প্রতিষ্ঠান, ব্যাংক অথবা প্রতিষ্ঠান আমানতকারীকে, যে কতদিন রাখছো, কত টাকা দিছো, সময় অনুযায়ী। বুঝতে পারছো? সময়টা বুঝা, যে অল্প দিন রাখছো সেটা অল্প হিসাব, বেশি দিন রাখলে বেশি, মানে বাৎসরিক, ব্যাংকের হিসাবটা সাধারণত বাৎসরিকই হয়। তো ব্যাংক অথবা প্রতিষ্ঠান অথবা ওই লোক আমানতকারীকে মানে কাকে, যে টাকা দিবে, ধরো তুমি যদি টাকা দেও তাহলে তোমাকে, মানে আমানতকারীকে, যে আমানত রাখে। বুঝতে পারছো? আমানতকারীকে কিছু টাকা কি করে, অতিরিক্ত অথবা লাভ দেয়, অতিরিক্ত অথবা লাভ অথবা কি বেশি দেয়, অথবা বেশি দেয়। এই বেশি টাকাটাই অথবা এই লাভের টাকাটাই হচ্ছে আমাদের আমানতকারীর লাভ অথবা কি মুনাফা অথবা লাভ্যাংশ। বুঝতে পারছো? অথবা কি বলা যায়, লাভ্যাংশ, এটাও বলা যায় লাভের অংশ। লাভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ, লাভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ। বুঝতে পারছো? বুঝতে পারছো বাচ্চারা? আচ্ছা, তারপর দেখো আমাদের জিনিসটা হচ্ছে কি, আসল জিনিসটা কি আমরা বলবো, আসল অথবা মূলধন। আসলের একটা নাম হচ্ছে মূলধন। আসল কি, ব্যাংকে যে টাকা জমা রাখা হয়। বুঝতে পারছো? ব্যাংকে যে টাকাটা জমা রাখা হয় বা ব্যবসায় যে টাকাটা খাটানো হয়, হ্যাঁ, ব্যবসায় যে টাকাটা খাটাবা, অথবা কোনো ব্যক্তির কাছে, ব্যক্তিকে ধার দিলা, মানে যে টাকাটা ধার দিবা, অথবা যে টাকা, মানে সেই টাকাটা হচ্ছে তোমার কি আসল, যেটা জমা রাখছো অথবা ব্যবসায় যেটা খাটাইছো, মানে যেটা খরচ করছো, সেই টাকাটা হচ্ছে তোমার কি, মানে আসল বা মূলধন বলে। বুঝতে পারছো? তোমার আসল টাকা, যে টাকাটা ব্যাংকে দিছো তুমি অথবা তোমার বান্ধবীকে অথবা ব্যবসায় খাটাইছো, এটা হচ্ছে তোমার আসল টাকা। এটার আরেকটা নাম হচ্ছে মূলধন। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা দেখো, তারপরে হচ্ছে মুনাফার হার জিনিসটা কি, মুনাফার হার। মুনাফা কি, মুনাফার হার কি, আমরা এগুলো দেখবো। দেখো, আচ্ছা দেখো, কোনো নির্দিষ্ট সময়ের, যে ধরো বলে দিছে যে 2 বছর
অথবা 3 বছর, এরকম যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য কোনো নির্দিষ্ট টাকার সময়টাও নির্দিষ্ট এবং টাকাটাও নির্দিষ্ট, মানে এত টাকা দিছো এত সময়ের জন্য, তাহলে তো দুইটা নির্দিষ্ট হলো। ধরো 5 বছরের জন্য 1 লাখ টাকা দিছো, বুঝতে পারছো? 1 লাখ টাকা দিছো, তার মানে কি টাকাটাও নির্দিষ্ট এবং সময়টাও আমাদের নির্দিষ্ট করা, বুঝতে পারছো? আচ্ছা, নির্দিষ্ট টাকার যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলে। নির্দিষ্ট টাকার যে মুনাফা হয়, নির্দিষ্ট টাকার যে লাভটা হয় সেই জিনিসটা মানে মুনাফার হার বলে। মুনাফার হার জিনিসটা আমরা শতকরায় আনা হয়েছে, বুঝছো? শতকরায় হার যেখানে থাকবে সেখানে হিসাব হবে শতকরায়। এই জন্য আমরা নিচে নোট আকারে লিখে দিলাম এটা, যে 100 টাকার 1 বছরের, এই যে 100 টাকার 1 বছরের মুনাফাকে, 100 টাকার 1 বছরের সময়টা আমাদের 1 বছর, 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়, বুঝতে পারছো? হার বলতে গেলে আমাদের কি আসবে? শতকরা আসবে। এই যে 100 টাকা নিয়ে আসলাম আমরা, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা সবাই? মুনাফা জিনিসটা বুঝছো? মুনাফার হার জিনিসটা বুঝতে পারছো? যে জিনিসটা লাভের হয় আর কি, লাভের অংশ, বুঝতে পারছো? বুঝতে পারছো? 100 টাকা 1 বছরের মুনাফার হার এটা। তারপরে দেখো আমরা কি করব, এই হিসাবটা কি, যে দেখো যে শতকরা বার্ষিক মুনাফা বলা হয় এটাকে। শতকরা তো বুঝাইলাম, এই জিনিসটা কি শতকরা মানে শতের মধ্যে, বার্ষিক মানে কি 1 বছরে, হ্যাঁ, মুনাফা বলা হয়। 100 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে শতকরা বার্ষিক মুনাফা। এটাকে মুনাফার হারও বলা যায় অথবা শতকরা বার্ষিক মুনাফাও বলা যায়, বুঝতে পারছো? তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সময়কাল। সেটা হচ্ছে সময়কাল। সময়, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলে। যে সময় মানে যে সময়টার জন্য লাভের অংশটা হিসাব করা হয়, হ্যাঁ, বা টাকার হিসাবটা করা হয় মানে মুনাফা, যে সময়ের জন্য, সংজ্ঞা এটা দিবা, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো সময়কাল, বুঝতে পারছো? বুঝতে পারছো সময়কাল? তারপর দেখো হচ্ছে সরল মুনাফা, একেবারে সহজ সরল ব্যক্তি তোমাদের মতো, বুঝতে পারছো? আচ্ছা, সরল মুনাফা হচ্ছে কি প্রতি বছর শুধু প্রারম্ভিক, এই যে একটা জিনিস আসছে প্রারম্ভিক, জিনিসটা কি? প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় সেটা হচ্ছে আমাদের সরল মুনাফা, বুঝতে পারছো? মানে এটার উপরেই থাকে। কিন্তু কথা হচ্ছে প্রারম্ভিক জিনিসটা কি? প্রারম্ভিক হচ্ছে ওই যে প্রথম যে টাকাটা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয় অথবা যে টাকাটা রাখবা তুমি প্রথমবার যে জিনিসটা করবা, এই জিনিসটা হচ্ছে প্রারম্ভিক। প্রথম রাখছো জিনিসটা, এটার উপরেই দেখা যাচ্ছে ধরো ব্যাংকে তুমি 10 লাখ টাকা রাখছো, হ্যাঁ, ব্যাংকে তুমি 10 লাখ টাকা রাখছো, এটার উপর তোমার প্রতি বছর একটা কি আসতেছে, দেখো মুনাফা আসতেছে বাৎসরিক। এটা হচ্ছে তোমার কি, বা প্রতি একটা সেশন তোমাকে মুনাফা দিচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন দেখে তোমাদের মুনাফাটা আসছে। প্রথম যে রাখলা 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন। তারপরে বাকি যে টাকাটা ব্যাংক তোমাকে লাভ দিচ্ছে সেটা হচ্ছে তোমার কি, তোমার লাভ্যাংশ, বুঝতে পারছো? তার মানে সরল মুনাফা হচ্ছে কি প্রথম যে একবার টাকা রাখা হয়, তারপর সেখান থেকে তোমরা কি করবা, যে টাকাটা পাবা, যে টাকাটা লাভ পাবা সেটা হচ্ছে সরল মুনাফা। এটার আরেকটা জিনিস থাকে কি জানো, আমি এখানে একটু মুছে দিই, সরল মুনাফার সাথে একটু বলে দিই তোমাকে। সেটা কারণে আরেকটা জিনিস সেটা পাবা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। এরকম আছে চক্রবৃদ্ধির মুনাফা, বুঝছো? এই চক্রবৃদ্ধি জিনিসটা কি? এটা হচ্ছে দেখা যাচ্ছে প্রতি মাসে মাসে কিস্তির যে হিসাবটা আছে, হ্যাঁ, এটা মানে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। চক্রবৃদ্ধি হারে তোমার ব্যাংকে মূলধনও বাড়তে থাকবে, হ্যাঁ, তোমার লাভ্যাংশটাও বাড়তে থাকবে, বুঝতে পারছো? ক্লিয়ার? যাদের ক্লিয়ার হয় নাই তারা আবার নোট করো, আবার পিছন থেকে দেখো। নোট তো অবশ্যই করবা, বুঝতে পারছো কি বলছি? ভয় পাইতেছো তো? পড়তে হবে, বুঝছো? পড়তে হবে, মন দিয়ে পড়ো, ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া আর কোনো কিছু কাজ নাই তোমাদের, বুঝছো? আর যদি অন্য কোনো কাজ থাকে তাহলে এখন থেকে বাইসা একেবারে চলে যাও বিদেশা। আর নয়তো এই অর্ধেক পড়াশোনা 2 নৌকায় পা রাখবা, আর 2 দিন পরে মনে করো যে ঘুম থেকে উঠে বলবা এ নেশা, গান টান দিবা, হ্যাঁ, যে নেশা লাগেছে মনে শেষ মাতাল, বুঝছো? এই কাজ করবে না। সুতরাং ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করলে পড়াশোনা করার মতোই করো। আর যদি ইচ্ছা না হয় তাহলে অন্য কিছু করতে পারো। আর যদি পড়াশোনার জন্য তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকে, হ্যাঁ, পরিশ্রম করতে পারো, তাহলে আমি টোটাল A to Z সিলেবাস আমি গুছিয়ে দিব, বুঝতে পারছো? A to Z সিলেবাস আমি গুছিয়ে দেবো। এবং পড়ার বিশেষ করে আমি যে 3টা সাবজেক্ট তোমাদের বললাম, হ্যাঁ, যে গণিত বিজ্ঞান আইসিটি, আমি অফলাইন ব্যাচের জন্য বলতেছি, গণিত বিজ্ঞান আইসিটি, এই 3টা সাবজেক্ট তোমরা এত মজা করে পড়বা। গণিত ক্লাসগুলো ভালো লাগতেছে না তোমাদের?
অফলাইনে তো আরও মজা হয়, আমরা অনলাইনে মজা করতে পারতেছি না, কারণ একা একা আমি, বুঝতে পারছো? তোমাদের ক্লাস ভালো লাগে কমেন্টে জানাও, বুঝতে পারছো? নাম সহ বলবা যে অমুক নাম, স্কুল বলতে হবে না, শুধু নাম বলবা, তাইলে আমি চিনতে পারবো, সমস্যা নাই, বুঝতে পারছো? কিন্তু দেখো তোমরা এত মজা করে তোমাদের কাছে গণিত উপস্থাপন করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে এবং মজার চলে তোমাদের কাছে গণিত উপস্থাপন করব, তোমরা সেটা সহজ পদ্ধতিতে শিখতে পারবে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের পরবর্তী পার্ট, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা তোমরা নোট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা যাক, তোমরা অবশ্যই নোট করবা। আচ্ছা দেখো আমরা পরবর্তী পার্টে কি নিয়ে আসছি, এখানে আমরা কয়েকটা সূত্র নিয়ে আসছি। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, ওই আগেরগুলো হচ্ছে আমাদের বেসিক্স পড়ব, কিন্তু এখন যে জিনিসগুলো নিয়ে আসছি আমাদের সবগুলো হচ্ছে একটা সূত্র এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে মানে এত একটা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো ছাড়া তুমি অঙ্কই করতে পারবে না, বুঝতে পারছো? এবং তোমার বাস্তব জীবনের হিসাব নিকাশ সব কিছুর ক্ষেত্রে এটা কাজে লাগবে, বুঝতে পারছো? এটা বুঝো, খুবই মজার সহকারে বুঝবা, মজার ছলে বুঝবা, দেখবা বুঝতে পারবা, বুঝতে পারছো? মজা করে মনে করবা যে এখন কি যে আমি রসগোল্লা দিব, তোমরা শুধু খাবা। হ্যাঁ, হা করো সবাই, হা করো, আমি রসগোল্লা দিচ্ছি, হা করো সবাই, অবশ্যই হা করো, খাতা কলম নিয়ে বসো, হা করো, আমি রসগোল্লা দিতেছি। হ্যাঁ, মনে করো তোমাদের মুখে রসগোল্লা পড়তেছে, আর এমনি করে কাপুস কুপুস খাবা, বুঝছো? পরে অঙ্কটা গিলা, পরে পানি খাবা, অবশ্যই পানি 10 মিনিট পরে খাবা, এর আগে তোমরা অঙ্কটা গিলবা, বুঝতে পারছো কি বলছি? দেখো কি বলছি, যে দেখো একটা জিনিস নিয়ে আসছি, যদি বিক্রয় মূল্যটা কি হয় ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, এটা আমরা এই চিহ্ন দ্বারা বুঝাইলাম বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন এই চিহ্নটা এইদিকে দিয়ে আমরা কেন বুঝাইলাম, বুঝছো? তোমরা অবশ্যই অষ্টম শ্রেণীতে পড়ো এই চিহ্নগুলা, লেস দেন গ্রেটার দেন চিহ্নগুলো তোমরা অবশ্যই জানো। তারপরে সংক্ষেপে আমি একটু বলি, চিহ্নটা যার দিকে, ধরো এ গ্রেটার দেন বি, তার মানে চিহ্নটা এর দিকে তাকিয়ে আছে না, এটা হচ্ছে বড়। বি জিনিসটা কি, যেভাবে হা করছে, বিশাল করে হা করছে, এমনি হা করছে, বুঝছো? হা করে রাখছে, কি করবে, যে আরে খাবে, বুঝতে পারছো? মানে যে জিনিসটা হার ভিতরে থাকবে এটা হচ্ছে বড়, যে জিনিসটা হার ভিতরে থাকবে, বুঝতে পারছো? যার ভিতরে থাকবে এই জিনিসটা হচ্ছে বড়, বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো পরে আমরা এখানে যাই, তার মানে এই চিহ্নটার দ্বারা আমরা এটা বুঝাইছি এখানে বিক্রয় মূল্যটা হচ্ছে বড়, অবশ্যই ভালো করে দেখবা, এখানে হচ্ছে বিক্রয় মূল্যটা বড় ক্রয় মূল্যের চাইতে, মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয়, তখন সূত্র হচ্ছে আমাদের লাভ অংশটা বের করার ক্ষেত্রে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দেই তখন আমাদের লাভ বের হয়। এটা হচ্ছে একটা সূত্র, তখন একটা থেকে দুইটা আপনা আপনি বানানো যায়। হ্যাঁ, তোমরা প্রকান্তর করে বের করবা, বুঝতে পারছো? তারপর আমি এখানে লিখে দিয়েছি, দেখো যে ক্রয় মূল্য সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য লাভ, বিক্রয় মূল্য বিয়োগ লাভ, এটা হচ্ছে যদি বিক্রয় মূল্য বেশি হয় আর কি। আর বিক্রয় মূল্য বের করতে হবে কি, ক্রয় মূল্য যোগ লাভ, যে টাকা দিয়ে কিনছো এবং যে টাকা লাভ হয়েছে সেটা মিলে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। যদি কখনো বিক্রয় মূল্যটা বেশি হয়, আর যদি বিক্রয় মূল্য কম হয়, দেখো এখন হচ্ছে ক্রয় মূল্যের দিকে হা করে আছে, তার মানে ক্রয় মূল্যটা বেশি বড়, এটার দিকে হা করে আছে, তার মানে এটা ক্রয় মূল্যটা বেশি বড়, বিক্রয় মূল্য কম। যদি ক্রয় মূল্য কি হয়, বেশি হয় এবং বিক্রয় মূল্য কম হয়, তাহলে অবশ্যই তুমি তোমার ব্যবসায় একটা কঠিন মারা খাইছো, বুঝতে পারছো? তার মানে তুমি অবশ্যই তোমার একটা লস গেছে। আচ্ছা, তার মানে বিক্রয় মূল্যটা কি, বিক্রয় মূল্যটা আমাদের কম, তার মানে আমাদের ব্যবসায় লস গেছে, আমরা বেশি টাকা দিয়ে কিনছি এবং কম টাকায় বিক্রি করছি। আচ্ছা দেখো এখানে কি ক্ষতি যেহেতু হয়েছে, তাহলে ক্ষতি কিভাবে হয়েছে আমাদের, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্ষতি হলে ক্ষতি কিভাবে বের করব, ক্রয় মূল্য মানে যে টাকা দিয়ে কিনছি এটা থেকে বিক্রয় মূল্য বাদ দিব, মানে বিক্রয় মূল্য যেহেতু কম তার মানে বিক্রয় মূল্যটা বাদ দিব, বাদ দিলে আমাদের ক্রয় মূল্যটা বের হইতেছে, বুঝতে পারছো? আচ্ছা, পরে ক্রয় মূল্য কেমনে কিভাবে বের হবে, অবশ্যই এই আগের সিস্টেমে আমরা এখান থেকে প্রকান্তর করে বের করতে পারবো। তারপর আমরা একটু বলে দিচ্ছি, ক্রয় মূল্য বের হবে হচ্ছে বিক্রয় মূল্য আর হচ্ছে ক্ষতি, বিক্রয় মূল্য যেটা বিক্রি করছি এবং যেটা ক্ষতি হয়েছে দুটো যদি যোগ করে দিই তাহলে আমাদের ক্রয় মূল্য বের হইতেছে, বুঝতে পারছো? তারপর হচ্ছে আমরা বিক্রয় মূল্য কিভাবে বের করব, বিক্রয় মূল্য বের করব হচ্ছে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিব, মানে যে টাকা দিয়ে কিনছি এবং যেটা ক্ষতি হয়েছে এটা যদি বাদ দিয়ে দিই, যে টাকা দিয়ে কিনছি এটা যদি ক্ষতিটা যদি বাদ দিয়ে দিই আমাদের কেনা টাকা থেকে, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে, কারণ আমাদের যেটা ক্ষতি হয়েছে আমরা এখানে বসায় দিছি এবং ওই প্রকান্তর করে এখান থেকে সবগুলা বের করা যায়। তোমরা ভিডিওটা আবার দেখবা, বুঝতে পারবা, বুঝছো? আর অফলাইনে তো আমরা টোটালি বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই অফলাইনে নোট করবা, বুঝছো? অফলাইনের অবশ্যই নোট করবা। আর আমি একটু কঠোর করে বলতেছি বিদায়
এগুলা মনে করো যে মানে রাগান্বিত হবে না অথবা মানে নিবে না। আমি আসলে ওরকম এতটা শক্ত মানুষও না, এগুলো মাঝে মাঝে মজা করি বুঝছো, যখন পড়তেছি একটু বোরিং লাগতেছে, ঘুমাইতেছি, যখন একটু মজা করি তখন আমাদের এই ঘুমটা থাকে না, আমাদের পড়াশোনার যে একটা ক্লান্তি এটা থাকে না বুঝছো। যেমন দেখো না তোমরা ক্লাসের মধ্যে কি করো, হ্যাঁ হুট করে 10 মিনিট 15 মিনিট পরে একটু হা হা করে হাসা দাও, এই হাসিটা যদি না হয় আসলে পড়ার মজাই পাবা না বুঝছো। তো ওইভাবে এক করে আমরা খুব সুন্দরভাবে মজার ছিল আমরা ম্যাথ শিখবো, গণিত শিখবো বুঝছো। আচ্ছা আমরা গণিত শিখবো তো শুধু এই পর্যন্ত না, আমরা একটা পর্যায়ে নাম দিব কি জানো, মনের মাঝে গণিত বুঝছো। আমরা এমন ভাবে নিজেকে তৈরি করবো, আমরা একটা যদি মানে সবসময় আমরা রাখবো কি যে মনের মাঝে গণিত বুঝছো। আমরা যদি একটা কি যে সাধারণ একটা কি বলি যে আমরা একটা প্লট করব, তখন সেটার নাম দিব মনের মাঝে গণিত। গণিত জিনিসটা এমন ভাবে মজা করে রাখতে হবে, শিখতে হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? এবং এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, খুবই একেবারে বেসিক্স থেকে উঠে যাচ্ছে, বুঝতে পারছো? এবং এই ক্লাসটা আমরা প্রাইভেট গ্রুপেও রেখে দিব, কিন্তু সবগুলো ক্লাস যদি ইউটিউবে রেকর্ডেড নাও পাও, কিন্তু প্রাইভেট গ্রুপে যারা জয়েন হবা তারা অবশ্যই পাবা। এবং অতিরিক্ত বাহির থেকে যদি কেউ চাও তাহলে আমাদের এখানে জয়েন হইতে পারো, ক্লাস করতে পারো যদি কাদের ভালো লাগে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তারপরে হচ্ছে এখানে আর বেশ কিছু সংকেত যে অঙ্কের ক্ষেত্রে যেগুলো আমরা ইউজ করব, বুঝতে পারছো? যেমন দেখো মূলধন, এগুলো তোমরা আগে আলোচনা করছি, এখন শর্ট আলোচনা করব। মূলধন বা আসল যে টাকাটা, মূলধন বা আসল যে টাকাটা, এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? পি দ্বারা। এটাকে আমরা প্রকাশ করব পি দ্বারা, মানে যে প্রিন্সিপাল জিনিসটা, বুঝতে পারছো? এটাকে আমরা কি করব? প্রিন্সিপালের পি দ্বারা প্রকাশ করব। প্রিন্সিপাল কি? মূল জিনিসটা আর কি, মানে মূলধন বা আসল যে জিনিসটা, এটা আমরা পি দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? বুঝতে পারছো? যদি না বুঝো আবার দেখবা, বুঝতে পারছো? আমি চাই তোমরা ভালো করে শিখো। তারপর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার জিনিসটা কি জানো? মুনাফার হার যে রেট অফ ইন্টারেস্ট, মানে তোমাদের যে লাভের অংশটা, লাভের হারটা, এই জিনিসটা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এই যে দেখো আর দ্বারা, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করতেছি, বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? তারপরে দেখো কি সময়, আমরা যে টাকা দিলাম, আসল টাকা দিলাম, আমাদের যে মুনাফার হার আসছে, এটা কত সময়ের ব্যাপার স্যাপার না। কারণ দেখা যাচ্ছে তুমি ধরো 100 টাকা রাইখে দিছো, 1 বছর পরে তোমার কি যে টাকা লাভ দিবে, ধরো 5% করে লাভ দিছে, 100 টাকায় 5 টাকা লাভ দিছে, এখন এটা কি কত সময় দিছে? একদিনে 100 টাকা দিলে একদিনে সে 5 টাকা দিবে, তাহলে 1 বছরে কত টাকা দিছে, বুঝছো? তো আমাদের হিসাব রয়েছে এটা বাৎসরিক হিসাব, 100 টাকায় 1 বছরে সে 5 টাকা দিছে তোমাকে, বুঝতে পারছো? আচ্ছা এখন কথা হচ্ছে এখানে সময়টা এতটাই গুরুত্বপূর্ণ, যদি 100 টাকা নিয়ে তোমার যদি 50 বছর পরে সে 5 টাকা লাভ দেয়, তুমি 50 বছর পর বাঁচবা না মরবা, এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি আছে? তার মানে এখানে সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সময় ইংলিশ হচ্ছে কি? টাইম। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই টাইমটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আমরা অঙ্কের ক্ষেত্রে টাইমটাকে কি দ্বারা প্রকাশ করব? টাইমটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, বুঝতে পারছো? টাইমটাকে আমরা এন ধারা প্রকাশ করব, অঙ্কের ক্ষেত্রে এন ইউজ করব, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে দেখো পরে মুনাফা জিনিসটা কি? মুনাফা, আচ্ছা দেখো মুনাফা হচ্ছে আমাদের যে প্রফিট, যে লাভটা হবে, মানে লাভ্যাংশ যে জিনিসটা, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। এটাকে কি দ্বারা? অঙ্কের ক্ষেত্রে আমরা কি আই দ্বারা প্রকাশ করব, অঙ্কের ক্ষেত্রে আই দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে জাস্ট সূত্র, এখানে বোঝানোর কিছু নাই, এগুলো মুখস্থ করবা, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর একটা জিনিস দেখো, সব বৃদ্ধি, মানে টোটাল যে বৃদ্ধি হয়েছে, সব বৃদ্ধি মূলধন, টোটাল যে মূলধন হয়েছে, দেখা যাচ্ছে তুমি একটা ব্যাংকে টাকা রাখছো, রাখতে দেখা যাচ্ছে পরবর্তী আস্তে আস্তে টাকা রাখতে 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 তোমার যে লাভ হয়, এই লাভের টাকাটা যখন তোমার হয় তখন এই টাকাটা আসল হয়ে যায় একটা সময়, বুঝতে পারছো? সেটা সময়ের ব্যবধান। এই জিনিসটা বলছে সব বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। মুনাফা, এটা এই চিহ্নটা হচ্ছে মুনাফা বিয়োগ আসল না, এরকম যদি দেখাচ্ছে, এটা হচ্ছে মুনাফা বিয়োগ আসল না, এটা শব্দ মিলে হচ্ছে মুনাফা আসল। এটা শব্দ মিলে হচ্ছে মুনাফা আসল, মানে মুনাফা যোগ আসল, মানে মুনাফা যোগ আসল, এটা মানে হচ্ছে মুনাফা যোগ আসল, বুঝতে পারছো? এটাকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি, বুঝছো? এ মানে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা। মুনাফা আসল মানে টোটাল, লাভে আসলে, মুনাফা এবং আসলে, লাভে আসলে যে টাকাটা, এটা হচ্ছে আমাদের কি মুনাফা আসল, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটাকে আমরা অঙ্কের ক্ষেত্রে এ দ্বারা প্রকাশ করি, বুঝছো? এ দ্বারা প্রকাশ করব। আচ্ছা তারপরে দেখো এখানে একটু বেশি আলাদা করছি আমি, এই জন্য করলাম যেটা একটু অন্যদিকে যাবে। মুনাফা আসল, এটার মানে কি? মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল। মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল। মুনাফা, আচ্ছা মুনাফা আসলটা কি দ্বারা প্রকাশ করছি? এ দ্বারা, এই যে এ বসাইলাম, এটা নিচে এ বসাইলাম। তারপরে মুনাফাকে আই দ্বারা প্রকাশ করছি, দেখো মুনাফারে আমরা কি দ্বারা প্রকাশ করছি? দেখো মুনাফারে আই দ্বারা প্রকাশ করছি, এই জন্য আই লিখলাম, তারপরে এই প্লাসের নিচে আমরা প্লাস দিলাম, তারপরে আসলের নিচে আমরা পি দিলাম।
এই দেখো মূলধন বা আসল, এটার নিচে যে আমরা কি পি, এই আসলের নিচে আমরা পি দিলাম, বুঝতে পারছো? তার মানে এখন এখান থেকে কি আসছে আমাদের, এখান থেকে আসছে এখান থেকে আসছে পি সমান সমান, যদি এটা তো আমরা আসছে একটা যে এ সমান সমান হচ্ছে আই প্লাসের কত পি, এটা তো একটা আছেই। এবং পরবর্তীতে এখান থেকে যদি আমরা প্রকান্তর করি, সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ তোমরা বুঝো তো, সাইড চেঞ্জ তো বুঝো। আচ্ছা, এটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো এখানে আমি একটু মুছে দিয়ে দেখাচ্ছি। এটা তো তোমাদের উঠানো হয়েছে, না উঠানো হলে পিছন থেকে দেখবা। এটা আমি দেখো মুছে দিচ্ছি। সাইড চেঞ্জ হচ্ছে এরকম যে আমরা সূত্রটা তো এটা পাইছি যে এ সমান সমান হচ্ছে কত, আই প্লাসের পি, এটুকু, ঠিক না? তো আমরা যদি পুরোটা এখন আপাতত চেঞ্জ করে দিই, দেখো একটু ভাঙায় করেই, এটা সমান সমান পুরোটা যদি চেঞ্জ করে দিই তাহলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ আমরা টোটাল চেঞ্জ করে দিছি। আচ্ছা, এখন আমরা দেখো এই পি টাই পাশে রাখবো। পিটা জানি আমরা কি সাধারণত এই যে প্রিন্সিপাল জিনিসটা, এটা হ্যাঁ আসল টাকাটা আমরা পি টাই পাশে রাখবো, আর বাকি সব ওই পাশে বের করে দেবো। তার মানে কত, এটা জায়গা মতো আছে, তার মানে পি আর এ আমরা বসাই দিছি, শুধুমাত্র আইটা বাকি, তার মানে আয়ের আগে প্লাস আছে, তো এই প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো এই যে জিনিসটা। তারপরে তুমি এটা থেকে আবার যদি আমি আইটা এই পাশে রাখি, আইটা এই পাশে রাখলে কি দেখো এ আগের জায়গায় আছে, এখন এই পিটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো? এই প্রকান্তর জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই সহজ একটা জিনিস, এটা আমরা আশা করছি সবাই জানো, সবাই পারো। আমার এখানে যারা ভর্তি হয়েছো তোমরা সবাই খুবই একটা ভালো স্টুডেন্ট, সবাই খুবই একজন ভালো স্টুডেন্ট, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো পজিশনে যাইতে পারবা, বুঝতে পারছো? এবং তোমরা এগুলো বুঝো আশা করছি, ঠিক আছে? তো তারপর দেখো এই জিনিসটা এরকম হইতেছে, এটা তো বুঝাইলাম। তারপর হচ্ছে দেখো মুনাফা জিনিসটা কি, মুনাফা আমাদের এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা লিখলাম, যদিও আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, পরবর্তী পর্বে, এই পর্বে আর না, এই পর্বে এই পর্যন্তই। তারপরেও দেখো এই সূত্রটা দেখে রাখো, আমরা এখান থেকে শুরু করব। মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ইনটু সময়। মানে মুনাফা জিনিসটা কিভাবে আসে, লাভটা আসে এইভাবে, তুমি যখন আসল কিছু টাকা রাখবা তখন এখান থেকে মুনাফার হার আসবে এবং আমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে, বুঝতে পারছো? তো মুনাফাটা হচ্ছে আই, আর আসল টাকাটা হচ্ছে পি, আর মুনাফার হারটা হচ্ছে আর সময়টা হচ্ছে এন, বুঝতে পারছো? তারপরে হচ্ছে দেখো আই সমান পি আর এন, এটা হচ্ছে সূত্র, অথবা এটাকে আমরা পি এন আরও বলি অনেক সময়, এটা হচ্ছে সূত্র। এখন আই সমান পি আর এন অথবা পি এন আর, এটা কিসের সূত্র বুঝতে পারছো তোমরা সবাই? বুঝতে পারছো? ক্লিয়ার? শোনো, তোমাদেরকে আমি ওইভাবে মজা করে পড়াই, তোমরা এটা আসলে নর্মালি নিবা, হ্যাঁ? এটা নিয়ে আবার কেউ ওদিকে আবার মেন্টাল পাগল বানায় দিও না, আর ভালো করে পড়াশোনা করবা। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরের পর্বে, এবং অফলাইনে তো আমাদের দেখা হচ্ছেই। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।